গল্পের শুরুতে আমরা দেখি জঙ্গলের একেবারে মাঝখানে একটা পুরনো বাড়ি। সেই বাড়িতে লীলা নামে এক মেয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখে তার স্বামী রাজন বিছানায় নেই। বাইরে থেকেও কেমন এক সরসর শব্দ ভেসে আসছিল। লীলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে একটা নেউল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর গাছের আড়ালে লুকিয়ে রাজন সেই নেউলটাকে শিকার করার চেষ্টা করছে। ব্যাপারটা লীলার কাছে খুবই অদ্ভুত লাগে, কারণ সেই দিনই ছিল তাদের বিয়ের রাত। অর্থাৎ বিয়ের প্রথম রাতেই তার স্বামী মাঝরাতে উঠে নেউল শিকার করছে। এরপর লীলা একটা লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই রাজন তীর ছোড়ে। তীরটা লীলার একেবারে পাশ দিয়ে বেরিয়ে গিয়ে সোজা নেউলটার গায়ে লাগে এবং নেউলটা সেখানেই মারা যায়। রাজন লীলাকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? ঘুম আসছে না নাকি? যাও ভেতরে গিয়ে ঘুমাও। লীলা আর কিছুই না বলে চুপচাপ বাড়ির ভেতরে চলে যায়। এরপর রাজন সেই মৃত নেউলটাকে তুলে নিয়ে আসে এবং একটা বড় ছুরি দিয়ে সেটাকে টুকরো টুকরো করতে শুরু করে। পেছন থেকে লীলা আবারও চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। রাজনের নজর হঠাৎ তার দিকে চলে আসলে লীলা সঙ্গে সঙ্গে সরে যায়, যাতে রাজন তাকে দেখতে না পায়। কিছুক্ষণ পর রাজার নেউলটির মাংস কলা পাতায় মুড়ে নেয়। তারপর একটা মদের বোতল বের করে দুটো জিনিসই একটা ব্যাগের মধ্যে রাখে এবং লণ্ঠন হাতে বাড়ির ওপরের দিকে চলে যায়। সেখানে ছিল বাড়ির একটা অ্যাটিক রুম। রাজন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু রাজন জানতো না লীলাও তার পেছন পেছন সেখানে চলে এসেছে। লীলা দরজার একটা ছোট্ট ছিদ্র দিয়ে ভেতরে তাকিয়ে দেখে ঘরের মধ্যে বসে আছে এক বৃদ্ধ মহিলা। তার কোমর ছড়িয়ে অনেক নিচ পর্যন্ত নেমে গেছে অস্বাভাবিক লম্বা একটা চুলের বেনি। রাজন সেই বৃদ্ধার সামনে নেউলের কাঁচা মাংস আর মদের বোতল রাখে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বৃদ্ধ মহিলাটি সেই কাঁচা মাংস একেবারে স্বাভাবিকভাবেই খেতে শুরু করে। হঠাৎ সেই বৃদ্ধ চোখ গিয়ে পড়ে দরজার দিকে। সে লীলাকে দেখে ফেলে। লীলা ভয় পিছিয়ে যেতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর এখানেই সিন কাট হয়ে আমরা চলে যাই আগের দিনের ঘটনায়। লীলা একটা গরুর গাড়িতে করে এই জঙ্গলের দিকেই আসছে। তার সঙ্গে রয়েছে তার বাবা এবং দুই বোন। চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। লীলার ছোট বোন তখন তার বাবাকে বলে, বাবা তুমি কি সত্যি দিদিকে এখানে রেখে যাবে? আরেক বোনও বলে, এত দূরে একটা অজানা জায়গায় দিদির বিয়ে দিচ্ছ, আরেকবার কি ভাবা উচিত নয়? কিন্তু লীলা তাদের শান্ত করে বলে, এই বিয়ের সিদ্ধান্ত তার নিজেরই। পরিবারের আর্থিক সমস্যার জন্য সে রাজনকে বিয়ে করছে না। সে নিজের ইচ্ছাতেই এই বিয়ে করছে এবং এখানে সে ভালোভাবেই থাকবে। অন্যদিকে আমরা রাজনকে দেখি, সে একজন তান্ত্রিকের সঙ্গে মিলে কোনো একটা বিশেষ রিচুয়ালের প্রস্তুতি নিচ্ছিল। তখনই তান্ত্রিক তাকে জানায় কিছুক্ষণের মধ্যে গ্রহণ শুরু হয়ে যাবে এবং গ্রহণ শেষ হবার আগেই বিয়ের সমস্ত নিয়ম সম্পূর্ণ করতে হবে। এরপর সবাই রাজনের বাড়ির দিকে এগিয়ে যায়। একটা জায়গায় গিয়ে তারা একটি বোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল মাল্লিকাভু। রাজন জানায় এই এলাকা থেকেই তাদের পরিবারের জায়গা শুরু। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ির সামনে পৌঁছে যায় এবং ঠিক তখনই গ্রহণ শুরু হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। তান্ত্রিক রাজনকে মনে করিয়ে দেয় গ্রহণ শেষ হবার আগে বিয়ের রিচুয়াল শেষ করতে হবে। লীলার বাবা বিষয়টা দেখে একটু অস্বস্তিতে পড়ে যান। তখন রাজন বলে, এটা তাদের পারিবারিক রীতি। এখানে তার বাবা মাল্লিকানের মূর্তি রয়েছে এবং সে চায় তার বাবার উপস্থিতিতেই তাদের বিয়েটা হোক। কথাটা শুনে লীলার বাবা আর কিছুই বলে না, বরং সে রাজনকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। উত্তরে রাজন জানায় তার মা অসুস্থ, তাই সে বিয়েতে আসতে পারেনি। এরপর সেই গ্রহণের অন্ধকারের মধ্যেই লীলা আর রাজনের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে শেষ হওয়ার পর গ্রহণও শেষ হয়ে যায় এবং চারপাশে আবারও আলো ফিরে আসে। লীলার বাবা তাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। এরপর রাজন লীলাকে স্কুটারে করে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িটা দেখে লীলার প্রথমে মনে হয় সে যেন কোনো পুরনো ভুতুড়ে বাড়িতে চলে এসেছে। রাজন তাকে বলে বাড়িটা অনেক পুরনো, পরিষ্কার পরিচ্ছন্নও ঠিকমতো হয় না, কিন্তু এখন থেকে লীলা এসেছে তাই সব কিছু ঠিক হয়ে যাবে। লীলা তখন রাজনের মায়ের কথা জিজ্ঞাসা করে। রাজন বলে তার মা ওপরের ঘরে অসুস্থ হয়ে শুয়ে আছেন। আজ নয় কাল লীলার সঙ্গে তার মায়ের দেখা হবে, আর এখন থেকে লীলাকেই এই বাড়ি, রাজন এবং তার মায়ের দায়িত্ব নিতে হবে।
লীলা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এভাবেই শুরু হয় তাদের নতুন জীবন। এরপর আবার গল্প ফিরে আসে বর্তমানের সময়ে, অর্থাৎ কিছুক্ষণ আগে সিঁড়ি থেকে পড়ে যাওয়া লীলাকে আমরা বিছানাতে শুয়ে থাকতে দেখি। তার মাথায় আঘাত লেগেছে এবং রাজন তার মাথায় ওষুধ লাগাচ্ছে। লীলা তখনও সেই দৃশ্যটা ভুলতে পারছিল না। রাজনের মা নেউলের কাঁচা মাংস খাচ্ছিল। রাজন তাকে বলে, আমি তোমাকে তো বলেছিলাম একা মায়ের কাছে যেও না, উনি অসুস্থ, তাই ওনার আচরণ একটু অদ্ভুত, প্রথম দিনই তোমাকে বলেছিলাম। লীলা তখন প্রশ্ন করে, কিন্তু উনি নেউলের মাংস কিভাবে খেতে পারেন? রাজন তখন একটা ব্যাখ্যা দেয়। সে বলে তার মা একসময় বড় তান্ত্রিক ছিলেন। একটা বিশেষ অনুষ্ঠানের সময় তিনি মদের সঙ্গে নেউলের মাংস খেয়েছিলেন। তারপর থেকেই নাকি তার এই অভ্যাস তৈরি হয়েছে। এখন যখনই তার মা নেউলের মাংস আর মদ চান, রাজনকেই সেটা এনে দিতে হয়। রাজন আরও বলে সে ছোটবেলা থেকেই তার মায়ের কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখেছে। তারপর রাজন নীলাকে আবার সাবধান করে দেয় সে যেন একা তার মায়ের কাছে না যায়। এরপর লীলা একদিন বাড়ির বাইরে ঝাড়ু দিচ্ছিল। তখনই ঝাড়ুর মধ্যে সে অস্বাভাবিকভাবে আটকে থাকা সাদা লম্বা চুল দেখতে পায়। চুলগুলো এতটাই লম্বা ছিল যে লীলার ভয় করতে শুরু করে। অন্যদিকে রাজন তখন তার নিজের তীর পরিষ্কার করছিল। লীলা এসে বলে বাড়ির সবজি শেষ হয়ে গেছে। রাজন বলে সে বাজারে থেকে নিয়ে আসবে, কিন্তু লীলা নিজেই বাজারে যেতে চায়, কারণ এতদিন সে বাড়ির বাইরে বের হয়নি। তাই বাজার করার অজুহাতে সে একটু ঘুরতেও পারবে। রাজন শেষ পর্যন্ত তাকে যেতে দেয়, তবে বলে গ্রামের কারোর সঙ্গে যেন বেশি কথা না বলে। লীলা বাজার থেকে ফেরার পথে এক ফুল বিক্রেতা মহিলার সঙ্গে দেখা হয়। ফুল কিনতে গেলে সেই মহিলা লীলাকে চিনে ফেলে। সে জিজ্ঞেস করে, তুমি কি রাজনের স্ত্রী? লীলা হ্যাঁ বলতেই মহিলা তাকে থামিয়ে দেয়। সে জিজ্ঞেস করে, বিয়ের আগে রাজন আর তার পরিবারের সম্পর্কে কিছু জানোনি? লীলা অবাক হয়ে যায়। তখনই সেই মহিলা ভয়ঙ্কর একটা কথা জানায়, রাজনের বাড়ি অভিশপ্ত। শুধু বাড়িটা নয়, পুরো গ্রামটাই অভিশপ্ত। গত 10 বছর ধরে এই গ্রামে কোনো মহিলার সন্তান হয়নি, আর বাইরে থেকে কোনো গর্ভবতী মহিলা এই গ্রামে এলে তার সন্তানও নষ্ট হয়ে যায়। এরপর ফুল বিক্রেতা তাকে একটা ঘটনাও শোনায়। একবার এক মহিলা জঙ্গলে ওষুধি গাছের শিকড় খুঁজতে গিয়ে রাজনের বাড়ির কাছে একটি গাছ দেখতে পায়। সে যখন গাছের শিকড় তুলছিল, তখন দেখে শিকড়ের মধ্যে আটকে আছে সাদা চুলের এক গোছা। হঠাৎ সেই চুলগুলো জীবন্ত হয়ে সাপের মতো তার হাত পেঁচিয়ে ধরে। মুহূর্তের মধ্যেই তার হাত শক্ত করে চেপে ধরে সেই চুল, এবং শেষ পর্যন্ত ওই মহিলা মারা যায়। তার স্বামী মুরলি এই ঘটনা জানার পর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার 2 বন্ধুকে সঙ্গে নিয়ে সেই ডাইনির বাড়িতে যায়। বন্ধুদের একজন তাকে সতর্ক করে বলে, সবাই জানে ওই বৃদ্ধা একজন ডাইনি, তাই সেখানে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু মুরলি বলে তার স্ত্রীকে যদি ওই ডাইনি মেরে থাকে, তাহলে তাকে এর শাস্তি দিতেই হবে। 3 জন বাড়ির সামনে পৌঁছে যায়। তখন ছিল অমাবস্যার রাত। তারা ধরে নেয় রাজন হয়তো নিজের তন্ত্রমন্ত্রের কাজে বাইরে গেছে। মুরলি রাগের মাথায় দরজায় জোরে লাথি মেরে দরজা খুলে ফেলে, কিন্তু সে ভেতরে ঢোকার আগেই অদৃশ্য একটা শক্তি তাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা তার 2 বন্ধু ভয় পেয়ে গেলে ভেতর থেকে মুরলি দরজা খুলতে বলে চিৎকার করতে থাকে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর হাসির শব্দ। হাসিটা এতটাই অস্বাভাবিক ছিল যে বাইরে থাকা 2 জন আর দাঁড়ায় না। তারা 2 জন পালিয়ে যায়, আর মুরলি একাই সেই বাড়ির মধ্যে আটকে যায়। চারিদিক থেকে সেই ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসতে থাকে। হঠাৎ তার পেছনে একটা কালো ছায়া এসে তাকে ধরে ফেলে। এরপর আমরা দেখি ওই বাড়ির একটা ঘরে অসংখ্য পুতুল ঝোলানো রয়েছে, আর সেই পুতুলগুলোর মধ্যেই একটিতে বন্দি রয়েছে মুরলির আত্মা। সে বাইরে বেরিয়ে তার বন্ধুদের ডাকতে থাকে, কিন্তু তার কোনো শব্দই ঘরের বাইরে পৌঁছায় না। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা আবার সেই পুতুল ভরা ঘরটাকে দেখতে পাই। এবার সেখানে লীলা ঢুকে পড়েছে। সে চারপাশে ঝুলে থাকা অসংখ্য পুতুল দেখতে থাকে, এমনকি কৌতূহলবশত একটা পুতুলের হাতও দিয়ে দেয়। ঠিক তখনই তার শাশুড়ি সেখানে এসে হাজির হয়। লীলা তাকে দেখে ভয় পেয়ে যায়। এরপর রাজনও সেখানে চলে আসে। রাজন তখন তাকে সত্যিটা কিছুটা জানায়। সে বলে
এই পুতুলগুলো তাদের পূর্বপুরুষদের সময় থেকে এখানে রয়েছে। প্রতিটি পুতুলের মধ্যে বন্দি রয়েছে এমন কিছু অশুভ আত্মা, যেগুলো তারা ধরে এখানে আটকে রেখেছে। আগে তার মা এই কাজ করত, এখন রাজন নিজেই সে কাজ করে। রাজন আরও বলে, ছোটবেলায় এসব করতে তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু যখন টাকার প্রয়োজন হয় তখন বাধ্য হয়েই সে তার মায়ের কাছে এই বিদ্যা শিখে নেয়। কথাগুলো বলার পর সে লীলাকে বলে, যেহেতু সে একটা পুতুলে হাত দিয়ে দিয়েছে, তাই ধনিয়া মেশানো জলে হাত ধুয়ে নিতে। এরপর দুজনে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু জানালার আড়াল থেকে শ্রীকান্ত অর্থাৎ রাজনের মা তাদের দুজনকেই লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর লীলা হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময় ফুল বিক্রেতা মহিলাও কাজ দিয়ে যাচ্ছিল। সে ছুটে এসে লীলাকে পরীক্ষা করে এবং বুঝতে পারে লীলা গর্ভবতী। এটা শুনে ফুল বিক্রেতা নিজেই অবাক হয়ে যায়, কারণ 10 বছর পর এই গ্রামে প্রথম কোনো মহিলা গর্ভবতী হয়েছে। রাজন আর লীলার আনন্দের সীমা থাকে না, কিন্তু অন্যদিকে জানালার আড়ালে দাঁড়িয়ে থাকা শ্রীকান্ত যেন এই খবরটারই অপেক্ষা করছিল। তার মুখে ফুটে ওঠে অদ্ভুত আনন্দ। রাজন লীলাকে নিয়ে তার মায়ের কাছে যায় এবং বলে, মা, তোমাকে একটা সুখবর দেওয়ার ছিল, লীলা মা হতে চলেছে। এই কথা শুনে শ্রীকান্ত হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করে। সে লীলার অনাগত সন্তানকে নিয়ে অপমানজনক কথা বলতে থাকে। লীলা খুব কষ্ট পায়। সে ঘর থেকে বেরিয়ে যায়। রাজনও মায়ের আচরণে বিরক্ত হয়, কিন্তু শ্রীকান্তের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এরপর রাজন লীলাকে বোঝাতে আসে যে তার মা অসুস্থ, তাই মাঝে মাঝে এমন কথা বলেন। কিন্তু লীলা তখনই গ্রামের অভিশাপের কথা তুলে ধরে। সে বলে এই বাড়িতে সে আর থাকতে চায় না। বাচ্চা জন্মানো পর্যন্ত তারা যেন লীলার বাবার বাড়িতে গিয়ে থাকে। কিন্তু রাজন রাজি হয় না। সে বলে তার অসুস্থ মাকে একা রেখে সে কোথাও যেতে পারবে না। অবশেষে লীলা আর যায় না। সে ধীরে ধীরে এই বাড়ির পরিবেশের সঙ্গেই মানিয়ে নেয়। রাজনের সঙ্গে বাইরে ঘুরতেও যায় এবং কিছুদিন পর তার ভয়ও অনেকটা কমে যায়। এমনই একদিন আলমারি পরিষ্কার করার সময় লীলা একটা পুরনো পাণ্ডুলিপি দেখতে পায়। সেখানে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল, কিন্তু সে কিছুই বুঝতে না পেরে সেটা আবারও সেখানে রেখে দেয়। এরপর সবজি কাটার সময় তার হাত কেটে গিয়ে সামান্য রক্ত বের হয়। এই রক্ত দেখেই শ্রীকান্তের আচরণ বদলে যেতে শুরু করে। লীলা যখন তার জন্য নেউলের মাংস আর মদ নিয়ে ঘরে ঢোকে, শ্রীকান্ত তার হাত ধরে ফেলে। তারপর লীলার কাটা আঙুল থেকে সরাসরি রক্ত চুষে নেয়। রক্তের স্বাদ নেওয়ার পর শ্রীকান্ত বলে, তোমার রক্ত খুবই শক্তিশালী, তোমার সন্তানও হবে অনেক শক্তিশালী। লীলা ভয় পেয়ে তার হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু নিচে এসে সে আরও অবাক হয়ে যায়। তার হাতের যে জায়গাটা কিছুক্ষণ আগে কেটে গেছিল, সেখানে আর কোনো ক্ষতই নেই, যেন ক্ষতটা কখনোই ছিল না। এরপর লীলা রাজনের সঙ্গে এই বিষয়ে কথা বলতে যায়। রাজন আবারও তাকে বোঝায় তাদের পরিবার বহু প্রজন্ম ধরে অশুভ আত্মাকে ধরে বন্দি করার কাজ করে এসেছে, তাই গ্রামের মানুষ তাদের নিয়ে নানা গল্প বানায়। কিন্তু তার মা অসুস্থ, আর কিছুই নয়। কিছুক্ষণ পর রাজন মায়ের জন্য মদ আনতে বের হয়। ফেরার পথে একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে রাজনকে তার নাম ধরে ডাকে। রাজন অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? লোকটি তাকে মদের অফার করে। রাজন বলে সে মদ খায় না। লোকটি তখন হেসে বলে, তুমি নিজে না খেলেও ব্যাগের মধ্যে এত মদ নিয়ে কোথায় যাচ্ছ? কথাটা শুনে রাজন অবাক হয়ে যায়, কারণ লোকটি কিভাবে জানলো তার ব্যাগে মদ রয়েছে। তারপর লোকটি জানায় সে তার মায়ের জন্যই মদ নিয়ে যাচ্ছে, আর সে নিজেও জানে রাজনের মা কী ধরনের মদ খান। এরপর লোকটি নিজের পরিচয় দেয়, সে হলো শ্রীধর, আর সে রাজনের বড় ভাই। রাজন বিশ্বাস করতে পারে না। শ্রীধর তখন জানায় তাদের পরিবারের আসল ইতিহাস সে জানে। তারপর সে রাজনকে বলে শ্রীকান্ত কোনো সাধারণ অসুস্থ বৃদ্ধা নয়, সে একজন ডাইনি। তাছাড়া রাজনের বাবা এবং তাদের বংশের ধ্বংসের পেছনেও শ্রীকান্তেরই হাত রয়েছে। রাজন রেগে যায়। সে নিজের মাকে ডাইনি বলতে রাজি হয় না। তখন শ্রীধর আরও ভয়ঙ্কর কথা বলে। সে জানায় শ্রীকান্ত রাজনকে নিজের ছেলে মনে করে না। রাজন শুধু তার অশুভ বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। আর লীলাকে রাজনের সঙ্গে বিয়ে দেওয়ার পেছনেও শ্রীকান্তের একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, কারণ লীলার শরীরে এক বিশেষ শক্তি রয়েছে যা শ্রীকান্তের পরিকল্পনার জন্য প্রয়োজন। শ্রীধর আরও জানায়
আসন্ন পূর্ণিমায় লীলার সন্তান জন্ম নিলে এই পৃথিবীতে এক ভয়ঙ্কর অশুভ শক্তি জন্ম হবে। রাজেন তার কথা বিশ্বাস না করে চলে যেতে যায়। তখন শ্রীধর শেষবারের মতো তাকে বলে, তুমি যদি তোমার স্ত্রী আর অনাগত সন্তানকে বাঁচাতে চাও তাহলে তোমার মায়ের ওই লম্বা চুলের সাহায্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করো। কিন্তু রাজেন তার কথা উপেক্ষা করে চলে যায়। এরপর আমরা দেখি গর্ভবতী লীলা কাপড় কাচছিল। হঠাৎ তার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। সে মাটিতে পড়ে যায়। রাজেন ছুটে এসে দেখে লীলার রক্তপাত হচ্ছে, অর্থাৎ তাদের সন্তান নষ্ট হয়ে গেছে। গ্রামের অভিশাপের কথাই সত্যি প্রমাণ হয়। আর অন্যদিকে শ্রীকান্ত আনন্দে তার লম্বা চুল ঘোরাতে থাকে, যেন এই গর্ভপাতের পেছনে তারই হাত ছিল। আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোডের শুরুতে আমরা দেখি আগের গর্ভপাতের ঘটনায় লীলা ভীষণভাবে ভেঙে পড়েছে। নিজের সন্তানকে হারানোর কষ্টে সে কান্না করছিল, কিন্তু রাজন তাকে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো বলে, মা বলেছে আমাদের খুব তাড়াতাড়ি আবার সন্তান হবে, তাই তুমি মন খারাপ করে আর থেকো না। রাজনের এই কথা শুনে লীলা আরও কষ্ট পেয়ে যায়। সে অবাক হয়ে বলে, তার মানে আমরা যে সন্তানটাকে হারালাম তার জন্য কি আমার কষ্টও হবে না? তোমাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি। রাজন তখন আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপর লীলা সরাসরি শ্রীকান্তের ঘরে যায়। শ্রীকান্ত তখন তাকে বলে, লীলা তুমি চিন্তা করো না, তোমার অবশ্যই সন্তান হবে, আর সেই সন্তান হবে ছেলে। তারপর শ্রীকান্ত লীলাকে গ্রামের অভিশাপের ব্যাপারে বোঝাতে শুরু করে। সে লীলাকে কাছে টেনে নিয়ে তার পেটের উপর হাত রেখে বলে, তোমার এই সন্তানই গ্রামের এই অভিশাপ ভাঙবে। তুমি একবার মা হতে পারলেই গ্রামের সব মহিলারাও আবার মা হতে পারবে। শ্রীকান্তের এই কথায় আসল অর্থ তখনও বুঝতে পারেনি লীলা, কিন্তু এখান থেকে গল্পটা আরও ভয়ঙ্কর দিকে যেতে শুরু করে। এরপর একদিন আমরা দেখি রাজন বাড়ির বাইরে গেছে এবং লীলা একা ঘরে ঘুমাচ্ছে। ঠিক সেই সময় শ্রীকান্ত নিজের ঘরে বসে একটা অদ্ভুত রিচুয়াল শুরু করে। রিচুয়াল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লীলার শরীরে অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। ঘুমের মধ্যেই তার পা দুটো হঠাৎ ওপরের দিকে উঠে যায়। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। আর তখনই ঘরের মধ্যে ভেসে আসে এক ভয়ঙ্কর মহিষের মতো আওয়াজ। আসলে একটা অশুভ সত্তা ঘুমন্ত লীলার সঙ্গে জোরপূর্বক সম্পর্ক স্থাপন করছিল। কিছুক্ষণ পর সেই ঘটনা শেষ হলে লীলা ধীরে ধীরে উঠে বসে, আর সামনে তাকাতেই সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর শয়তান, যার মাথাটা ছিল একেবারে মহিষের মতো। লীলা কিছু বুঝে ওঠার আগেই সেই অশুভ সত্তা অবিশ্বাস্য গতিতে দরজা দিয়ে বেরিয়ে যায়। লীলা তখন সম্পূর্ণ হতভম্ব। সে বুঝতেই পারছিল না এই সত্তা কে, কোথা থেকে এলো, আর তার সঙ্গে কী বা করলো। আশা করছি আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছে সেই অশুভ সত্তাটা আসলে কে। সে ছিল নরকের ডিমন ব্যাফোমেট। পরের দিন সকালে লীলা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন সে বাথরুমের ছাদের উপর একটি নেউলকে হাঁটতে দেখে। লীলা নেউলটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর বাথরুমের দরজা বন্ধ করে সেখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ তার চোখ পড়ে সেখানে ঝোলানো একটা আয়নার দিকে। আর আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে লীলা ভয় পেয়ে যায়, কারণ সেখানে সে নিজের স্বাভাবিক চেহারা দেখতে পাচ্ছিল না, বরং সে দেখতে পাচ্ছিল তার শাশুড়ি শ্রীকান্তের মতো বসে সে নেউলের মাংস খাচ্ছে, আর সেটাও খুব আগ্রহ নিয়ে, যেন কাঁচা নেউলের মাংস খাওয়াটা তার কাছে একেবারেই স্বাভাবিক। লীলা সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই আয়নায় তার প্রতিবিম্ব আবার স্বাভাবিক হয়ে যায়। তবে তখনও একটা অদ্ভুত ব্যাপার তার চোখে পড়ে। তার ঘাড়টা যেন কোনো বৃদ্ধ মহিলার ঘাড়ের মতো দেখতে লাগছিল। লীলা নিজের ঘাড়ে হাত দিয়ে দেখে সে সত্যিই সেই কুঁচকে যাওয়া চামড়া অনুভব করতে পারছে। এরপর নিজের হাতের দিকে তাকাতেই দেখে তার হাতেও যেন বৃদ্ধ মানুষের মতো ঝুরঝুরে চামড়া আর ভাঁজ পড়ে গেছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। লীলা বুঝতেই পারছিল না তার সঙ্গে আসলে কি ঘটছে। এরপর হঠাৎ তার আবার বমি শুরু হয়, আর তখনই আমরা বুঝতে পারি লীলা আবার গর্ভবতী হয়েছে। এই খবরটা শ্রীকান্তের কাছে পৌঁছে যায়, আর খবরটা শুনেই শ্রীকান্ত যেন অত্যন্ত খুশি হয়ে ওঠে। মনে হচ্ছিল সে যেন অনেক দিন ধরেই এই মুহূর্তটারই অপেক্ষা করছিল।
অন্যদিকে লীলা জল দিয়ে মুখ পরিষ্কার করছিল। ঠিক তখনই শ্রীকান্ত তাকে ডেকে পাঠায়। লীলা প্রতিদিনের মতো শ্রীকান্তের জন্য খাবার নিয়ে তার ঘরে যায়। সেখানেই শ্রীকান্ত তাকে জানায় যে সে আবার মা হতে চলেছে। এই খবর শুনে লীলা খুবই খুশি হয়ে যায়, কারণ আগের সন্তানকে হারানোর পর সে আবারও মা হওয়ার আশা ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই বাইরে একটা গাড়ির শব্দ শোনা যায়। লীলা ভাবে হয়তো রাজন ফিরে এসেছে, তাই সে আনন্দের সঙ্গে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে গিয়ে সে দেখে রাজন নয়, অন্য একটা লোক দাঁড়িয়ে আছে, আর সেই লোকটি হলো শ্রীধর। শ্রীধরকে দেখে লীলা জিজ্ঞেস করে, আপনি কে? শ্রীধর নিজের পরিচয় দিয়ে জানায় সে রাজনের ভাই। লীলা অবাক হয়ে যায়, কারণ রাজন তাকে কখনো তার ভাইয়ের কথা বলেনি। শ্রীধর তখন জিজ্ঞেস করে, রাজন কোথায়? লীলা জানায় রাজন বাড়ির বাইরে গেছে। কথাটা শুনে শ্রীধর একটু চিন্তিত হয়ে বলে, আমার এত কথা বলার পরও রাজন তোমাকে একা রেখে চলে গেছে। এরপর শ্রীধরের চোখ যায় লীলার পেটের দিকে। সে বুঝতে পারে লীলা আবার গর্ভবতী। লীলা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝলেন? শ্রীধর তখন জানায় তাদের পরিবারের অন্য সদস্যের মতো তারও মধ্যে কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। এরপর শ্রীকান্ত হঠাৎ ওপরের দিকে তাকায়, কারণ শ্রীকান্ত তখন জানালার আড়াল থেকে তাদের দুজনের কথাবার্তা শুনছিল। শ্রীধর শ্রীকান্তের উপস্থিতি বুঝে যায়। সে জানালার দিকে তাকাতেই শ্রীকান্ত সঙ্গে সঙ্গে নিজের হাতটা সরিয়ে নেয়। কিন্তু লীলা তখনও বিষয়টা বুঝতে পারেনি। শ্রীধর এরপর তাকে আবারও সতর্ক করে দেয়। সে বলে, তুমি যত তাড়াতাড়ি পারো এই বাড়ি ছেড়ে চলে যাও, কারণ এই বাড়িতে থাকা লীলা এবং তার অনাগত সন্তানের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। শ্রীধর আরও জানায় এই বাড়িতে এমন কিছু রয়েছে যেটা লীলার সন্তানকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছে, কিন্তু সে তখনও পুরো সত্যিটা লীলাকে বলে না। এরপর শ্রীধর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রাজন বাড়ি ফিরে আসে। লীলা তখনও তার জন্য অপেক্ষা করছিল, কারণ সে রাজনকে তার গর্ভাবস্থার খবরটা দিতে চায়। রাজন বাড়িতে ফিরতেই লীলা তার হাত ধরে নিজের পেটের উপরে রাখে। তারপর হাসতে হাসতে জানায়, আমি আবারও মা হতে চলেছি। রাজন প্রথমে অবাক হয়ে যায়, তারপর আনন্দে লীলাকে জড়িয়ে ধরে। সে বলে, মায়ের কথাই তাহলে সত্যি হলো, কারণ শ্রীকান্ত আগেই বলেছিল লীলার আবারও সন্তান হবে। এরপর লীলা রাজনকে শ্রীধরের কথাও জানায়। রাজন বাইরে থাকার সময় একজন লোক এসেছিল। সে নিজেকে রাজনের ভাই শ্রীধর বলে পরিচয় দিয়েছে এবং তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। এই কথা শুনেই রাজনের মুখের ভাব বদলে যায়। সে বুঝতে পারে শ্রীধর আবার তার কাছে এসেছে। ঠিক তখনই ওপর থেকে শ্রীকান্ত রাজনকে ডাকতে থাকে। রাজন সঙ্গে সঙ্গে তার মায়ের ঘরে চলে যায়। শ্রীকান্ত তখনই শ্রীধরকে নিয়ে রাজনের মাথায় বিষ ঢালতে শুরু করে। সে বলে, শ্রীধর তাদের পরিবারের শত্রু, সে তাদের ক্ষতি করতে চায়। এমনকি শ্রীকান্ত রাজনকে বোঝানোর চেষ্টা করে যে শ্রীধরের কোনো কথাই যেন সে বিশ্বাস না করে। রাজন চুপ করে মায়ের কথা শুনতে থাকে। এরপর ধীরে ধীরে সময় এগিয়ে যায়। লীলা এবার নিজের গর্ভাবস্থার কারণে বাড়ির কাজকর্ম কমিয়ে দেয়। রাজনও তার প্রতি যত্নশীল হয়ে ওঠে, কিন্তু শ্রীকান্তের আচরণে কোনো পরিবর্তন হয় না, বরং সে প্রতিদিন লীলার পেটের দিকে এমনভাবে তাকাতে থাকে যেন সে ভেতরে থাকা শিশুটার জন্য অপেক্ষা করছে। এইভাবেই দেখতে দেখতে 9 মাস কেটে যায়। তারপর এক রাতে হঠাৎ লীলার প্রচণ্ড প্রসব বেদনা শুরু হয়। সে ব্যথায় কাতর হয়ে চিৎকার করতে থাকে। রাজন বুঝতে পারে এবার সময় এসে গেছে। সে তাড়াতাড়ি একজন মহিলাকে নিয়ে আসে, যিনি প্রসব করাতে জানতেন। কিন্তু রাজনের বাড়ির ব্যাপারে আগে থেকেই নানা ভয়ঙ্কর কথা শুনে থাকা ওই মহিলা প্রথমে সেখানে ঢুকতে চায় না, তবুও লীলার অবস্থা দেখে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে যান। তিনি ঘরের মধ্যে ঢুকতেই শুনতে পান এক ভয়ঙ্কর শব্দ, আবার সেই মহিষের মতো ডাক। শব্দটা শুনতেই তিনি বুঝতে পারেন লীলার গর্ভে থাকা শিশুটা স্বাভাবিক নয়। সে ভয় পেয়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু ঠিক তখনই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে শ্রীকান্ত যেন ওই পুরো ঘটনায় খুব খুশি। সে অপেক্ষা করতে থাকে শিশুটার জন্মের জন্য। কিছুক্ষণ পর রাজন বাইরে থেকে ঘরের ভেতরে ঢোকে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে মহিলা লীলার প্রসব করতে এসেছিল সে কোথাও নেই, আর লীলা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। রাজন দ্রুত তাকে তুলে বিছানায় শুইয়ে দেয়। ঠিক তখনই তার কানে ভেসে আসে একটা লরির শব্দ।
আর সেই লরি গাইছে তার মা শ্রীকান্ত। রাজন সেই শব্দের দিকে এগিয়ে যায়। ঘরে ঢুকে সে যা দেখে তাতে তার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়। শ্রীকান্তের কোলে রয়েছে একটি সদ্যজাত শিশু, আর শ্রীকান্ত সেই শিশুটিকে নিজের সন্তান বলে দাবি করছে। এরপর শ্রীকান্ত শিশুটিকে নিজের বুকে দুধ খাওয়াতে শুরু করে। এই দৃশ্য দেখে রাজনের সমস্ত বিশ্বাস যেন এক মুহূর্তে ভেঙে যায়। সে তখন বুঝতে শুরু করে শ্রীধর এতদিন যা যা বলছিল তার মধ্যে সত্যিই কিছু একটা ছিল। আর এই ভয়ঙ্কর দৃশ্যর মধ্যে দিয়েই তৃতীয় এপিসোড শেষ হয়ে যায়। চতুর্থ এপিসোডের শুরুতেই আমরা দেখি রাজন সেই রাতের ঘটনা ভেবে একেবারেই ভেঙে পড়েছে। এতদিন শ্রীধর তাকে যা বলেছিল রাজন সেগুলোকে বিশ্বাস করতে চায়নি, কিন্তু নিজের চোখে মায়ের কোলে সেই অদ্ভুত শিশুকে দেখার পর আর কিছুই অস্বীকার করার মতো ছিল না। সে চুপি চুপি আলমারি থেকে মদের বোতল বের করে খেতে শুরু করে। ঠিক তখনই লীলা তাকে দেখে ফেলে। লীলা অবাক হয়ে বলে, তুমি এসব কি করছো? তুমি তো সাধারণত মদ খাও না। রাজন কোনো উত্তর দেয় না। লীলা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে কারোর কথা শুনে সে যেন নিজের জীবন নষ্ট না করে, কিন্তু রাজন এবার বলে, অন্য কারোর কথা হলে হয়তো আমি সেটা উপেক্ষা করতে পারতাম, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি সেটা কিভাবে ভুলে যাব। লীলা তখন জানতে চায় সে কি দেখেছে, কিন্তু রাজন তাকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি রাজন বাইরে বসে মাংস কাটছে আর বারবার সেই রাতের ঘটনা মনে করছে। তার সামনে মদের বোতলও রয়েছে। অন্যদিকে লীলা তখন নিজের সন্তানকে কোলে নিয়ে বসে আছে। হঠাৎ শিশুটি প্রচণ্ড কান্না শুরু করে। লীলা অনেক চেষ্টা করেও তাকে শান্ত করতে পারে না। ঠিক তখনই শ্রীকান্ত লীলাকে ডাকতে শুরু করে। লীলা শিশুকে কোলে নিয়ে তার ঘরে চলে যায়। শ্রীকান্ত শিশুটিকে নিজের কোলে নিয়ে নেয়, আর আশ্চর্যের ব্যাপার হলো শ্রীকান্তের কোলে যেতেই শিশুটি সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে দেয়। শ্রীকান্ত তখন লীলাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কারণ সে নিজেই শিশুটিকে দুধ খাওয়াতে চায়। লীলা কিছুটা অস্বস্তি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর গল্প কয়েক বছর এগিয়ে যায়। এখন সেই শিশুটির বয়স প্রায় 8 বছর, আর তার নাম রাখা হয়েছে শ্রীকুণ্টন। লীলা তাকে নিজের হাতের শার্ট বানিয়ে পরিয়ে দেয়। তারপর শ্রীকুণ্টনকে নিয়ে রাজনের কাছে যায় এবং বলে, দেখো তো এই শার্টটা কেমন হয়েছে। কিন্তু রাজনের যেন এসবের প্রতি কোনো আগ্রহই নেই। সে সবসময় মদের নেশায় ডুবে থাকে এবং নিজের পরিবারের থেকে অনেকটাই দূরে সরে গেছে। এমনকি নিজের ছেলের কাছেও সে খুব একটা আসে না। অন্যদিকে লীলা শ্রীকুণ্টনকে নিয়ে নিজের জীবন কাটাতে থাকে। ছেলেকে নিয়ে সে যথেষ্ট খুশি, তবে রাজনের এই অতিরিক্ত মদ খাওয়ার অভ্যাস তার একদমই ভালো লাগে না। সে বারবার রাজনকে মদ ছাড়তে বলে, কিন্তু রাজন তার কোনো কথা শোনে না। সুযোগ পেলে লুকিয়ে লুকিয়ে মদ খেতে থাকে। এরপর একদিন লীলা শ্রীকুণ্টনকে গোসল করিয়ে তোয়ালে দিয়ে তার শরীর মুছে দিচ্ছিল। হঠাৎ তোয়ালের মধ্যে সে কিছু সাদা চুল দেখতে পায়। প্রথমে লীলা ভাবে হয়তো শ্রীকান্তের চুল লেগে গেছে, কিন্তু শ্রীকুণ্টনের মাথার দিকে তাকাতেই সে অবাক হয়ে যায়, কারণ শ্রীকুণ্টনের মাথার চুলের মধ্যে বেশ কিছুটা চুল ইতিমধ্যেই সাদা হয়ে গেছে। একটা ছোট্ট বাচ্চার মাথায় এমন সাদা চুল দেখে লীলা সন্দেহ হতে শুরু করে। এরপর একদিন রাজন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে শ্রীকুণ্টন নিউলের কাঁচা মাংসের কাছে দাঁড়িয়ে সেটা গন্ধ নিচ্ছে। মাংসটার গন্ধ পেয়ে শ্রীকুণ্টনের মুখ অদ্ভুত একটা আনন্দে ফুটে ওঠে। রাজনও সেটা দেখতে পায়, কিন্তু শ্রীকুণ্টন যখন রাজনের দিকে তাকায় তখন রাজন সঙ্গে সঙ্গে জানালার আড়ালে লুকিয়ে যায়। এই সময় আমরা আবারও একটা বিষয় লক্ষ্য করি, রাজনের নিজেরও চুল আর দাড়ি অনেকটা সাদা হয়ে গেছে। অর্থাৎ এই বাড়ির অশুভ শক্তির প্রভাব যেন ধীরে ধীরে রাজনের শরীরের ওপরও পড়ছে। রাজন এরপর মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে শ্রীকান্ত সেই নিউলের মাংস খেতে যাচ্ছিল। ঠিক তখনই ওপর থেকে শ্রীকান্ত রাজনকে ডাকতে শুরু করে। সে তার প্রতিদিনের মতন খাবার চাইছিল। শ্রীকণ্ঠ কিছুক্ষণ থেমে যায়, তারপর রাজনকে ডাকতে নিচে আসে, কিন্তু সে দেখে রাজন মদ খেয়ে ঘুমিয়ে আছে। সে নিজের মাকেও দেখতে পায় না। তখন শ্রীকুণ্টন নিজেই নিউলের মাংস আর মদের বোতল একটা ব্যাগের মধ্যে ভরে নেয়। তারপর সেটা শ্রীকান্তের ঘরে নিয়ে যায়।
এভাবেই ধীরে ধীরে সে শ্রীকান্তের জন্য এসব কাজ করতে শুরু করে। আর এভাবেই কেটে যায় আরও প্রায় 3 বছর। এখন শ্রীকুণ্টনের বয়স 11। এই বয়সে সে শ্রীকান্তের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছে। দুজন একসঙ্গে সময় কাটায়, খেলাধুলা করে। শ্রীকুণ্টন তার দাদির সঙ্গে বিভিন্ন ধরনের শয়তানি আর দুষ্টামি করে। অন্যদিকে লীলা নিজের ছেলেকে ভালো মানুষ হিসাবে বড় করতে চাইছে, কিন্তু শ্রীকুণ্টনের মধ্যে যে অস্বাভাবিক পরিবর্তনগুলো আসছে সেগুলো ধীরে ধীরে আরও স্পষ্ট হতে থাকে। একদিন লীলা রান্না করছিল, হঠাৎ সে ঘরের ভেতর থেকে শ্রীকুণ্টনের মন্ত্র পড়ার শব্দ শুনতে পায়। কৌতূহলী হয়ে লীলা সেই শব্দের দিকে এগিয়ে যায়। তারপর পুতুল রাখা সেই পুরনো ঘরে গিয়ে দেখে শ্রীকুণ্টন একটা পুতুলের সামনে বসে আছে। সেই পুতুলটির মাথায় একের পর এক পেরেক ফোটাচ্ছে আর সেই সঙ্গে মন্ত্রও পড়ছে। লীলা এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে শ্রীকুণ্টনকে থামিয়ে দেয় এবং ভবিষ্যতে যেন আর কখনো এসব না করে সেই বিষয়ে কঠোরভাবে বকাঝকা করে। কিন্তু শ্রীকুণ্টনের আচরণ দেখে বোঝা যায় সে নিজের অজান্তেই যেন তার দাদির কাছ থেকে পাওয়া সেই অশুভ বিদ্যার দিকে এগিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি গ্রামে আরও অনেক পরিবারের সন্তান এসেছে। অর্থাৎ শ্রীকান্ত এক সময় যে কথা বলেছিল লীলা মা হলে গ্রামের অন্য মহিলারাও মা হতে পারবে, সেটা যেন সত্যি হতে শুরু করেছে। শ্রীকুণ্টন গ্রামের অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে যায়। খেলার সময় অন্য বাচ্চাদের সঙ্গে তার ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে কয়েকজন বাচ্চা মিলে শ্রীকুণ্টনকে ধরে ফেলে এবং তাদের মধ্যে একজন তাকে ঘুষি মারে। এতেই শ্রীকুণ্টনের মেজাজ একেবারে বদলে যায়। সে রাগ করে সেই বাচ্চাটার দিকে তাকায়। তখন তার চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল হয়ে জ্বলতে থাকে। বাচ্চাটা অবাক হয়ে যায়, কারণ সে আগে কখনো কারোর চোখ এভাবে জ্বলতে দেখেনি। ঠিক তখনই বাচ্চাটির মা গীতা সেখানে এসে নিজের সন্তানকে নিয়ে যায়। সে আগে থেকেই তার সন্তানকে শ্রীকুণ্টনের সঙ্গে খেলতে নিষেধ করেছিল, তাই গীতা শ্রীকুণ্টনকে বলে আজ থেকে আমার ছেলের কাছ থেকে দূরে থাকবে। এই কথা শুনে শ্রীকুণ্টনের ভেতরে রাগ আরও বেড়ে যায়। সে গীতার দিকে এগিয়ে যায় আর তখনই সে লক্ষ্য করে গীতা গর্ভবতী। শ্রীকুণ্টন হঠাৎ গীতার পেটের উপর হাত রাখে। গীতা এই আচরণে অস্বস্তি বোধ করে এবং সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। সে নিজের সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই সামনে থেকে লীলা চলে আসে। গীতা লীলাকে দেখে ক্রুদ্ধভাবে বলে তার ছেলে যেন ভবিষ্যতে তার সন্তানের থেকে দূরে থাকে। এই কথা বলে সে নিজের ছেলেকে নিয়ে চলে যায়। লীলা এবার শ্রীকুণ্ঠের উপর রেগে যায়। সে তাকে বকতে শুরু করে এবং বলে তার বাবার নিষেধ থাকা সত্ত্বেও কেন সে অন্য বাচ্চাদের বাড়িতে নিয়ে এসেছিল। এই বকুনি শুনে শ্রীকুণ্টনের মেজাজ আবারও বদলে যায়। তার চোখে মুখে রাগ ফুটে ওঠে। আর ঠিক তখনই লীলা একটা অশুভ শব্দ শুনতে পায়, সেই একই ভয়ঙ্কর মহিষের মতো ডাক। লীলা বুঝতে পারে না শব্দটা কোথা থেকে আসছে। শ্রীকুণ্টন তখন রেগে গিয়ে লীলার দিকে এগিয়ে আসে। লীলা ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকে। সে বুঝতে পারে তার সামনে থাকা ছেলেটার আচরণ আর স্বাভাবিক নেই। ঠিক সেই সময় রাজন সেখানে এসে পৌঁছে যায়। নিজের ছেলেকে মায়ের সঙ্গে এমনভাবে আচরণ করতে দেখে রাজন প্রচণ্ড রেগে যায়। সে শ্রীকুণ্টনকে মারতে শুরু করে এবং বলে তোর এত বড় সাহস হয়েছে যে তুই নিজের মাকে উল্টো জবাব দিস। লীলা সঙ্গে সঙ্গে রাজনকে থামানোর চেষ্টা করে। সে বলে থাক, ওকে আর মারতে হবে না। অন্যদিকে শ্রীকান্ত দূর থেকে পুরো ঘটনাটা দেখছিল, কিন্তু সে কিছুই বলছিল না, বরং তার চোখ দিয়ে যেন কান্না বেরোচ্ছিল। এদিকে রাজন তখন প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল। রাগের মধ্যে সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। লীলা এবার রাজনের ওপর প্রচণ্ড রেগে যায়। সে বলে তুমি নিজের কি অবস্থা করেছো একবার দেখেছো? সারাদিন শুধু মদ খাও। এভাবে চলতে থাকলে আমি শ্রীকুণ্টনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। অন্যদিকে গীতা তখন নিজের বাড়িতে ফিরে তার স্বামীকে পুরো ঘটনাটা বলছিল। সে জানায় তাদের ছেলেকে সে শ্রীকুণ্টনের সঙ্গে খেলতে নিষেধ করেছিল, কিন্তু সে তার কথা শোনেনি। কথা বলতে বলতে হঠাৎ গীতার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তার স্বামী ছুটে এসে তাকে ধরে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। গীতার গর্ভপাত হয়ে যায়। নিজের সন্তানকে হারানোর ধাক্কায় গীতা শ্রীকুণ্টনের নাম বলতে থাকে এবং একসময় জ্ঞান হারিয়ে ফেলে।
তার স্বামী তখন আর কোনো সন্দেহ রাখে না। সে বিশ্বাস করে এই ঘটনার পেছনে শ্রীকুণ্ঠনের হাত রয়েছে। আর এই ঘটনার পরেই পুরো গ্রামের মানুষের রাগ গিয়ে পড়ে রাজেন এবং তার পরিবারের উপর। আর এখানেই চতুর্থ এপিসোড শেষ হয়ে যায়। পঞ্চম এপিসোডের শুরুতেই আমরা দেখি কয়েকজন গ্রামবাসী রাজেনের বাড়ির সামনে এসে জড়ো হয়েছে। গীতার স্বামীও তাদের সঙ্গে ছিল। সে সরাসরি রাজেনকে বলে তার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় শ্রীকুণ্ঠ তার পেটে হাত দিয়েছিল, আর তারপরেই তাদের সন্তান নষ্ট হয়ে গেছে। তাই তার বিশ্বাস এই সব কিছুর পেছনে শ্রীকুণ্ঠের হাত রয়েছে। রাজেন প্রথমে বিষয়টা অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা এবার আর তার কোনো কথাই শুনতে রাজি হয় না। তারা রাজেনকে জানিয়ে দেয় গত কয়েক বছর গ্রামে যত অস্বাভাবিক ঘটনা ঘটেছে তার সঙ্গে কোনো না কোনোভাবে তার পরিবারের নাম জড়িয়ে আছে। আর এখন শ্রীকুণ্ঠকে নিয়েও একের পর এক অভিযোগ আসছে। শেষ পর্যন্ত গ্রামের মানুষরা রাজেনকে দুটো বিকল্প দেয়, হয় তাকে স্ত্রী আর সন্তানকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নয়তো শ্রীকুণ্ঠকে বাড়ির ভেতরেই আটকে রাখতে হবে। আর এরপরও যদি শ্রীকুণ্ঠকে বাড়ির বাইরে দেখা যায় তাহলে গ্রামের মানুষ নিজেরাই ব্যবস্থা নেবে। এই কথা বলে সবাই সেখান থেকে চলে যায়। এতদিন সব কিছু সহ্য করেও এবার রাজেনের ধৈর্য একেবারে শেষ হয়ে যায়। সে আর কাউকেই কিছু না বলে সোজা শ্রীধরের কাছে চলে যায়। রাজেনকে দেখে শ্রীধর হেসে বলে, শেষ পর্যন্ত তোমাকে আমার কাছেই আসতে হলো। শ্রীধর আরও বলে রাজেনকে এখন নিজের বয়সের থেকেও অনেক বেশি বয়স্ক দেখাচ্ছে। রাজেন তখন তাকে বলে সে আর কোনো কথা শুনতে চায় না, সে শুধু জানতে চায় আসলে তার পরিবারে কি চলছে। শ্রীধর তখন রাজেনকে সেই সত্যিটা জানাতে শুরু করে যেটা এতদিন তার কাছে লুকিয়ে রাখা হয়েছিল। সে জানায় রাজেনের মা শ্রীকান্ত কোনো সাধারণ মহিলা নয়, তার পুরো জীবনটাই তন্ত্রমন্ত্র আর অশুভ শক্তির সঙ্গে জড়িয়ে আছে। আর শ্রীকুণ্ঠনের জন্ম কোনো স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু এই সত্যিটা বোঝার জন্য আমাদের আরও কয়েক বছর পিছিয়ে যেতে হবে। শ্রীকান্তের আসল ইতিহাস হলো অনেক বছর আগে শ্রীকান্ত নামে একটি বাচ্চা মেয়ে ছিল। ছোটবেলা থেকে অন্য মেয়েদের থেকে তার স্বভাব সম্পূর্ণ আলাদা ছিল। তন্ত্র মন্ত্র এবং অশুভ সব বিদ্যার প্রতি তার অস্বাভাবিক আগ্রহ ছিল। শেষ পর্যন্ত তাকে এক তান্ত্রিক মহিলা সোমেশ্বরীর কাছে নিয়ে যাওয়া হয়। সোমেশ্বরী তাকে বিভিন্ন ধরনের তন্ত্রবিদ্যা শেখাতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই শ্রীকান্ত তার সবচেয়ে দক্ষ শিষ্য হয়ে ওঠে। কিন্তু একটা বিদ্যা ছিল যেটা শেখা একেবারেই নিষিদ্ধ ছিল, সেটা হলো রক্তবিদ্যা। সোমেশ্বরী তাকে বারবার সতর্ক করেছিলেন এই বিদ্যা মানুষের জন্য নয়। কিন্তু ক্ষমতার প্রতি শ্রীকান্তের লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে সে গোপনে সেই বিদ্যা শিখে নেয়। এরপর একদিন গ্রামে ভয়ঙ্কর এক অশুভ শক্তির আবির্ভাব হয়। সেই শক্তির নাম ছিল মহিষাসুর। গ্রামের মানুষ সেই অশুভ শক্তির ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু শ্রীকান্ত একাই তার সঙ্গে লড়াই করতে এগিয়ে যায়। তার তন্ত্রশক্তি ব্যবহার করে সে মহিষাসুরকে পরাজিত করতে সক্ষম হয়। এই ঘটনার পর গ্রামের মানুষ শ্রীকান্তকে সাধারণ মানুষ হিসাবে দেখা বন্ধ করে দেয়। তারা তাকে প্রায় দেবীর মতো মানতে শুরু করে। আর শ্রীকান্তও বুঝে যায় মানুষের ভয়কে কাজে লাগিয়ে সে আরও বড় ক্ষমতা অর্জন করতে পারবে। এরপর সে গোপনে রক্তবিদ্যার সেই পাণ্ডুলিপি নিজের কাছে নিয়ে নেয়। সেখানে সে জানতে পারে একজন নির্দিষ্ট পুরুষকে বিয়ে করে তাকে হত্যা করলে তার আত্মাকে বন্দি করে ভয়ঙ্কর এক শক্তি অর্জন করা সম্ভব। শ্রীকান্তের নজর পড়ে সোমেশ্বরীর ছেলের মল্লিকানের উপর। প্রথমে সে মল্লিকানের কাছে ভালোবাসার অভিনয় করে, তারপর তাকে বিয়ে করে। কিন্তু বিয়ের পরে শ্রীকান্ত নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে। সে মল্লিকানকে হত্যা করে তার আত্মা বন্দি করে ফেলে। আর এই রিচুয়ালের মাধ্যমেই তার জীবনে আসে সেই ভয়ঙ্কর মহিষমাতার অশুভ শক্তি। এরপর থেকে শ্রীকান্তের ক্ষমতা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে নিজের চুল এবং তন্ত্রবিদ্যার সাহায্যে একের পর এক আত্মাকে বন্দি করতে থাকে। অনেক মানুষ তার হাতে মারা যায়। সময়ের সঙ্গে সঙ্গে তার নিউলের মাংস খাওয়া এবং মদ খাওয়ার অভ্যাস তৈরি হয়। কিন্তু শ্রীকান্ত জানতো না তার বিরুদ্ধে একসময় এমন একটা শক্তি কাজ করবে যার কারণে সে নিজের বেশিরভাগ ক্ষমতা হারিয়ে ফেলবে। একদিন সে তার তান্ত্রিক সাধনা করার জন্য পাহাড়ের দিকে যায়। সেখানে কোনো এক দেবীর শক্তির প্রভাবে তার অশুভ শক্তি দুর্বল হয়ে যায়। শ্রীকান্ত প্রায় সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর সে নিজেকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেয়।
কিন্তু সে অপেক্ষা করতে থাকে, কারণ সে জানতো একদিন আবার তার শক্তি ফিরে আসবে। আর সেই শক্তি ফিরে পাওয়ার জন্য তার প্রয়োজন ছিল এক বিশেষ মেয়ের, আর সেই মেয়েটি হলো লীলা। অন্যদিকে মল্লিকানের বংশের এক সন্তানও তখন শ্রীকান্তের গর্ভে ছিল। সেই শিশুর জন্মের পর শ্রীকান্ত তার নাম রাখে রাজন, অর্থাৎ রাজন ছিল মল্লিকানের সন্তান। আর মহিষমাতা সেই অশুভ শক্তির উপস্থিতির কারণে শ্রীকান্ত আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এরপর শ্রীকান্ত বছরের পর বছর অপেক্ষা করতে থাকে। তার পরিকল্পনার পরবর্তী ধাপ ছিল লীলাকে রাজানের সঙ্গে বিয়ে দেওয়া, কারণ লীলার শরীরে এমন একটি বিশেষ শক্তি ছিল যা তার ভবিষ্যতের পরিকল্পনার জন্য প্রয়োজন ছিল। আর এই কারণেই এত কিছু ঘটার পরেও শ্রীকান্ত লীলাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। এগুলো শোনার পর রাজন বুঝতে পারে তার জীবনে প্রতিটি ঘটনা আসলে শ্রীকান্তের পরিকল্পনার অংশ ছিল। তার বিয়ে, লীলার গর্ভধারণ, সব কিছুই। আর শ্রীকুণ্ডের জন্ম সেই পরিকল্পনার শেষ ধাপ। শ্রীধর এবার রাজনকে সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা জানায়। শ্রীকুণ্ডন আসলে রাজন এবং লীলার সন্তান নয়, সে শ্রীকান্ত এবং সেই মহিষমাতা অশুভ শক্তির সন্তান। লীলা শুধু তাকে জন্ম দিয়েছে। এই কথা শুনে রাজন একেবারে ভেঙে পড়ে। এতদিন যাকে সে নিজের সন্তান হিসাবে দেখেছে, যার জন্য সে নিজের জীবন নষ্ট করেছে, সে আসলে তার সন্তানই নয়। শ্রীধর আরও জানায় শ্রীকুণ্ডনের বয়স 11 বছর সম্পূর্ণ হওয়ার পর তার আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। আর সেই সময় প্রায় এসে গেছে, তাই এখন তাকে থামানো না গেলে পুরো গ্রামই ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। রাজন প্রথমে কিছুতেই এই সত্যিটা মেনে নিতে পারে না, কিন্তু একের পর এক ঘটনা তার সামনে ঘটেছে। গীতার গর্ভপাত, শ্রীকুণ্ডনের অস্বাভাবিক আচরণ, তার চোখের পরিবর্তন, সব কিছু একসঙ্গে মিলিয়ে এবার সে বুঝতে পারে শ্রীধর মিথ্যা বলছে না। এরপর শ্রীধর রাজনকে জানায় তার একমাত্র উদ্দেশ্য হলো শ্রীকান্তকে শেষ করা, কারণ শ্রীকান্ত তার পুরো পরিবারকে ধ্বংস করেছে। কিন্তু একা শ্রীধরের পক্ষে এটা করা সম্ভব নয়, তাই রাজনের সাহায্য তার প্রয়োজন। রাজানও এবার আর পিছিয়ে যায় না। সে শ্রীধরকে বলে, আমি তৈরি, বলুন আমাকে কি করতে হবে। অন্যদিকে লীলা তখন শ্রীকান্তের ওপর প্রচণ্ড রেগে আছে, কারণ তার স্বামী এবং ছেলের এই অবস্থার জন্য সে শ্রীকান্তকেই দায়ী মনে করছে। লীলা শ্রীকান্তকে সরাসরি বলে, আমার স্বামী আর ছেলের সঙ্গে যা হয়েছে তার জন্য আপনিই দায়ী, তাই না? শ্রীকান্ত তখন খুব ঠান্ডা গলায় বলে, রাজনকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তুই যদি আবার শ্রীকুণ্ডনকে মারিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এই কথা শুনে লীলা আরও রেগে যায়। সে বলে, শ্রীকুণ্ড আমার ছেলে, আমি তাকে মারবো বকবো সেটা আমার ব্যাপার, তুমি কে যে আমাকে এই প্রশ্ন করবে? শ্রীকান্ত তখন হঠাৎ অট্টহাসি দিয়ে ওঠে। তারপর সে লীলাকে এমন একটা সত্যি জানায় যা শুনে লীলার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। শ্রীকান্ত বলে, ও তোর ছেলে নয়, ও আমার ছেলে। তুই শুধু ওকে জন্ম দিয়েছিস, কিন্তু ওর শরীরে যে রক্ত বইছে সেটা আমার। লীলা প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারে না। সে বলে, না, এটা সত্যি হতে পারে না, আপনি আমার সঙ্গে কোনো খেলা খেলছেন। শ্রীকান্ত তখন আরও জোরে হাসতে থাকে। তারপর বলে, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে রাজনকে গিয়ে জিজ্ঞাসা কর, সেই তো তোকে এখানে বিয়ে করে এনেছিল। শ্রীকান্তের কথা শুনে লীলা রাগে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর রাজন বাড়ি ফিরতেই লীলা তাকে সরাসরি প্রশ্ন করে। সে বলে, তোমার মা বলেছে শ্রীকুণ্ড আমার ছেলে নয়, ও নাকি তার ছেলে, এটা কি সত্যি? রাজন তখন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে বলে, তুমি তো মাকে চেনো, উনি অসুস্থ, উনি অনেক সময় কি বলেন নিজেও জানেন না। শ্রীকুণ্ড তো তোমারই ছেলে। কিন্তু লীলা তখনও সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে বলে, গ্রামের মানুষ এক কথা বলে, তোমার মা আরেক কথা বলে, আর তুমি আবার অন্য কথা বলো। আমি আর কিছুতেই বুঝতে পারছি না, আমি ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছি। রাজন তখন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু লীলাকে সামলানোর পর রাজনের নিজের মাথায় ঘুরতে থাকে শ্রীধরের কথা। শ্রীধর তাকে স্পষ্ট বলেছিল, যদি নিজের স্ত্রী আর সন্তানকে বাঁচাতে হয় তাহলে শ্রীকান্তকে শেষ করতে হবে। আর এবার রাজন যেন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে শ্রীকান্তের জন্য প্রতিদিনের মতন খাবার নিয়ে তার ঘরে যায়। শ্রীকান্ত তখন নিজের মতো করে খাওয়া দাওয়া করছিল। রাজন সুযোগের অপেক্ষায় ছিল। একসময় শ্রীকান্ত যখন অন্যদিকে মন দেয়, তখন রাজন হঠাৎ তার সেই লম্বা চুলের বেনি ধরে ফেলে। এরপর সেই চুল শ্রীকান্তের গলায় পেঁচিয়ে শক্ত করে টানতে থাকে। শ্রীকান্ত ছটফট করতে থাকে, কিন্তু রাজন তাকে ছাড়ে না।
শেষ পর্যন্ত রাজান নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করে। আর এখানেই পঞ্চম এপিসোড শেষ হয়ে যায়। শেষ এপিসোডের শুরুতে আমরা দেখি শ্রীকুণ্টন একটা স্বপ্ন দেখছে। স্বপ্নে শ্রীকান্ত তাকে খুব আদর করছে এবং বলছে সে যেন নিজের খেয়াল রাখে, কিন্তু হঠাৎ পেছন থেকে দুটো হাত এসে শ্রীকান্তের গলা চেপে ধরে। এই দৃশ্য দেখে শ্রীকুণ্ঠ ভয় পেয়ে আম্মা বলে ঘুম থেকে উঠে যায়। অর্থাৎ শ্রীকুণ্টনের কাছে শ্রীকান্ত শুধু তার দাদি নয়, তার নিজের মায়ের মতোই ছিল। এরপর সে দৌড়ে শ্রীকান্তের ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে শ্রীকান্ত মারা গেছে। শ্রীকান্তের মৃতদেহ দেখে শ্রীকুণ্টন কান্নায় ভেঙে পড়ে। লীলা তখন তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে বাড়ির বাইরে রাজন এবং লীলার বাবা শ্রীকান্তের শেষকৃত্যের জন্য কাঠ জোগাড় করছিল। কিছুক্ষণ পর তারা শ্রীকান্তের মৃতদেহ বাইরে নিয়ে আসতে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দুজন মিলে চেষ্টা করেও মৃতদেহটা তুলতে পারছিল না। একজন বৃদ্ধা দুর্বল মহিলার শরীর এত ভারী কিভাবে হতে পারে? রাজন তখন বুঝতে পারে এর কারণ শ্রীকান্তের শরীর নয়, তার চুলের মধ্যে এখনও অশুভ শক্তি রয়েছে। রাজন জানতো এই ডাইনির শক্তির মূল উৎস হলো তার লম্বা চুল, তাই সে শ্রীকান্তের চুল কেটে ফেলে। আর চুল কেটে ফেলার পরই শ্রীকান্তের মৃতদেহ সহজেই তোলা যায়। এরপর তারা শ্রীকান্তের শেষকৃত্য সম্পূর্ণ করে। আর দূরে দাঁড়িয়ে শ্রীকুণ্টন লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল এবং কাঁদছিল, কারণ সে তখনও বুঝতে পারছে না তার সবচেয়ে কাছের মানুষটা আর নেই। এরপর লীলা এবং তার বাবা রাজানের কাছে এসে সরাসরি জানতে চায় তোমার মা আসলে কে ছিল। রাজন এবার আর কিছুই লুকায় না, সে জানায় তার মা কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন ডাইনি, একজন অশুভ শক্তি। কিন্তু রাজন আরও একটা কথা জানায়, শ্রীকান্ত মারা গেলেও তার সঙ্গে থাকা ভয়ঙ্কর মহিষমাতার ডিমনটি এখনও বেঁচে আছে। লীলার বাবা তখন ভয় পেয়ে বলে তাহলে লীলা এবং শ্রীকণ্ঠকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে হবে। কিন্তু রাজন বলে শ্রীকণ্ঠনকে এখানেই থাকা প্রয়োজন, কারণ তার মতে শুধু শ্রীকণ্ঠনই সেই ডিমনকে শেষ করতে পারবে। কিন্তু দর্শক হিসাবে আমরা বুঝতে পারি রাজন এখানে সত্যি কথা বলছে না, সে আসলে শ্রীকুণ্টনকেই শেষ করার পরিকল্পনা করছে। এরপর লীলার বাবা এবং তার দুই বোন সেখান থেকে চলে যায়। পরের দিন শ্রীধর তার সঙ্গে একজন সহকারী নিয়ে আসে, যার নাম ছিল ভদ্রা। শ্রীধর রাজনকে বলে শ্রীকান্তের শুধু শরীরটাই শেষ হয়েছে, তার আসল শক্তি সেই মহিষমাতার ডিমন এখনও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আর সেটাকে শেষ করার জন্য শ্রীকুণ্টনকে দিয়ে একটি বিশেষ রিচুয়াল করতে হবে। কিন্তু আসলে এটা ছিল শ্রীধরের একটা পরিকল্পনা। সে লীলাকে বিশ্বাস করাচ্ছিল যে তারা শ্রীকুণ্টনের সাহায্যে সেই ডিমনটাকে শেষ করবে, অথচ তাদের আসল উদ্দেশ্য ছিল শ্রীকুণ্টনকেই শেষ করা। এরপর শ্রীকুণ্টনকে দিয়ে একটি বিশেষ রিচুয়াল করানো হয়। তাকে শ্রীকান্তের কিছু অস্থি এবং সেগুলো দিয়ে তৈরি একটা মাথার মতো বস্তু দেওয়া হয়। শ্রীকুণ্টন সেই মাথা এবং অস্থিগুলো দিয়ে শ্রীকান্তের ঘরে যায়। তারপর শ্রীধর যেভাবে বলেছিল ঠিক সেইভাবে মাথাটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। এরপর একটা পাত্রের মধ্যে থাকা শ্রীকান্তের অস্থিগুলো তার সামনে রেখে দেয়। আর ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটে, সেই মাথাটা ধীরে ধীরে মাটি থেকে ভেসে উঠতে শুরু করে। শ্রীধর আগে থেকে শ্রীকুণ্টনকে বলে দিয়েছিল এমনটা হলেই ভয় না পেয়ে মাথাটাকে ধরে আবার নিজের জায়গায় রেখে দিতে। শ্রীকুণ্টনও ঠিক সেটাই করে। এরপর নিজের পায়ের আঙুলের সামনে কেটে সেই রক্ত দিয়ে রিচুয়ালটা সম্পূর্ণ করে। অন্যদিকে শ্রীধর রাজনকে একটা বড় পেরেক দেয়। সে বলে শ্রীকুণ্টন যখন সেই মাথা নিয়ে বাইরে আসবে তখন তাকে ধরে এই পেরেক দিয়ে গাছের সঙ্গে আটকে দিতে হবে। এর পাশাপাশি তাকে একটা শক্ত জঞ্জিরও দেওয়া হয়, কারণ শ্রীকুণ্টন যদি নিজের অশুভ রূপে চলে যায় তাহলেও যাতে সে পালাতে না পারে। সব কিছু প্রস্তুত। এবার শ্রীকুণ্টন সেই মাথা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই শ্রীধরের ইশারায় ভদ্রা পিছন থেকে শ্রীকুণ্টনকে ধরে ফেলে। লীলা কিছুই বুঝতে পারছিল না, সে অবাক হয়ে বলে এটা কি করছো, ওকে ছাড়ো। লীলা শ্রীকুণ্টনকে বাঁচাতে এগিয়ে গেলে ভদ্রা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর রাজন শ্রীকুণ্টনকে নিয়ে যেতে শুরু করে। লীলা তখন কাঁদতে কাঁদতে রাজনকে বলতে থাকে ওকে ছেড়ে দাও, ও আমার ছেলে। কিন্তু রাজন তার কোনো কথাই শোনে না। সে শ্রীকুণ্টনকে নিয়ে গিয়ে একটা ঘেরের মধ্যে আটকে দেয়। অন্যদিকে শ্রীধর শ্রীকুণ্টনের হাত বেঁধে তাকে একটা বিশেষ জায়গার মধ্যে বসিয়ে দেয়,
তার সামনে রাখা হয় নেউলের মাংস আর মদ, কারণ তারা জানতো এগুলো দেখলে শ্রীকণ্ঠনের ভেতরে থাকা অশুভ শক্তি জেগে উঠবে। আর ঠিক সেটাই হয়। শ্রীকণ্ঠন মাংস আর মদ দেখতে পেয়েই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তার শরীরের ভয়ঙ্কর পরিবর্তন আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে তার শয়তানি রূপে চলে যায়। সে প্রথমে শ্রীধরের ওপর আক্রমণ করে, তারপর ভদ্রার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলা চেপে ধরে। এদিকে ঘেরের বাইরে থাকা লীলা নিজের ছেলের এই ভয়ঙ্কর রূপটা প্রথমবারের মতো নিজের চোখে দেখে ফেলে। সে ভয় পেয়ে যায়, কিন্তু একই সঙ্গে তার ভেতরের মায়ের মনও তাকে শ্রীকণ্ঠনের কাছ থেকে দূরে যেতে দেয় না। শ্রীকণ্ঠন ভদ্রাকে প্রায় মেরে ফেলেছিল। ঠিক তখনই রাজন শ্রীধরের দেওয়া জঞ্জির ব্যবহার করে তাকে আটকে ফেলে। শ্রীকণ্ঠ কিছুক্ষণের মধ্যেই সেই জঞ্জিরে সম্পূর্ণ আটকে যায়। এরপর রাজন তাকে একটা গাছের কাছে নিয়ে যায় আর তাকে গাছের সঙ্গে বেঁধে ফেলে। তারপর হাতে নেয় সেই পেরেক। এখন তার সামনে একটাই কাজ, শ্রীকণ্ঠনের মাথায় পেরেক ঢুকিয়ে তাকে শেষ করে দেওয়া। শ্রীকণ্ঠন তখন তার আর ভয়ঙ্কর রূপে নেই। সে আবার ছোট্ট একটা শিশুর মতো হয়ে রাজনের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। সে বলে, বাবা আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। এই কথা শুনে রাজনের হাত থেমে যায়, কারণ তার সামনে এখন কোনো ডিমন নেই। তার সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা যাকে সে এত বছর নিজের সন্তান ভেবে এসেছে। রাজন একবার পেরেকের দিকে তাকায়, আবার শ্রীকণ্ঠনের দিকে তাকায়। তার ভেতরে একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হয়। সে জানে শ্রীকণ্ঠন তার আসল সন্তান নয়। সে এটাও জানে ওর মধ্যে একটি ভয়ঙ্কর অশুভ শক্তি রয়েছে, কিন্তু তারপরেও একজন বাবা হিসাবে তার হাত উঠছে না। ঠিক তখনই একটা তীর এসে রাজনের গলায় বিঁধে যায়। রাজন মাটিতে পড়ে যায়, আর তীরটা ছুঁড়েছিল আর কেউ নয়, লীলা। যে মানুষরা রাজনকে তীর চালানো শিখিয়েছিল, শেষ পর্যন্ত সেই লীলাই রাজনকে মেরে শ্রীকণ্ঠনকে বাঁচিয়ে দেয়। এরপর লীলা দৌড়ে এসে রাজনকে ধরে কাঁদতে থাকে। সে বলে, আমি জানি শ্রীকণ্ঠন আমাদের আসল সন্তান নয়, কিন্তু আমি একজন মা। ও মানুষ হোক কিংবা শয়তান, আমি যতদিন বেঁচে আছি ওকে আমি নিজের সন্তান হিসেবেই বড় করব। এদিকে শ্রীধরও তার শেষ সময়ের দিকে চলে যায়। আর এখানেই গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুইস্টটা আসে। শেষ দৃশ্যে আমরা দেখি লীলা নিজেই জঙ্গলে গিয়ে একটা নেউলের শিকার করে নিয়ে আসে। তারপর সেই নেউলের মাংস আর মদ নিয়ে এসে শ্রীকণ্ঠনের কাছে যায়। এখন শ্রীকণ্ঠন সম্পূর্ণ তার অশুভ রূপে চলে গেছে। লীলা নিজের হাতেই তাকে সেই খাবার পরিবেশন করে। আর এখানেই সিরিজের একটা ভয়ঙ্কর প্যারালাল তৈরি হয়। শুরুতে আমরা দেখেছিলাম রাজন নিজের মাকে সেবা করার জন্য নেউলের মাংস আর মদ এনে দিত। তখন রাজনের মনে হতো সে নিজের অসুস্থ মায়ের যত্ন করছে, কিন্তু আসলে সে একজন মানুষের শরীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অশুভ শক্তির সেবা করছিল। আর এখন সেই একই কাজ করছে লীলা। শুধু পার্থক্য হলো, আগে রাজন মায়ের প্রতি দায়িত্ববোধ থেকে একজন শয়তানের সেবা করত, আর এখন লীলা মায়ের ভালোবাসা থেকে নিজের সন্তানকে সেবা করছে। তার চোখে শ্রীকণ্ঠন একজন শয়তান নয়, সে শুধু তার সন্তান। কিন্তু শ্রীকণ্ঠনের চোখে লীলা আর মা নয়, সে একজন শুধু সেবিকা। অর্থাৎ এতক্ষণ ধরে যে চক্রটা আমরা দেখেছি সেটা আসলে এখানেই শেষ হয়নি, বরং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে একই অভিশাপ চলে গেল। আর এই ভয়ঙ্কর জায়গাতেই শেষ হয় মাথাসি সিরিজের গল্প। তো বন্ধুরা, এই ছিল মাথাসি সিরিজের সম্পূর্ণ গল্প। গল্পটা শুধু একটি ডাইনি বা রাক্ষসের গল্প নয়, এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ভালোবাসা আর অন্ধ মমতাও কখনো কখনো মানুষকে অশুভ শক্তির সেবক বানিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন। এছাড়া সিরিজের গল্পকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এমন আরও হরর মুভি ও সিরিজের এক্সপ্লেন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আবারও ফিরে আসব নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড বাই।